আপনারাও কি যেখানে সেখানে বাথরুম করেন, বাথরুম করে জল দেন না? তাহলে কিন্তু আপনিও পড়তে পারেন ব্রহ্মদৈত্যের কবলে। আজকের এই পডকাস্টে তোমরা এমন একটা ঘটনা শুনতে চলেছ, যে ঘটনা শুনে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। যেরকমও হয়, একটা মেয়ে তার জীবনের একটা ঘটনা শেয়ার করেছে এবং সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সেটা তোমরা এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। এমন ঘটনা ভৌতিক কথা পডকাস্টে খুবই কম আসে। মোটামুটি 30 কি 34 নম্বর এপিসোডে একবার এসেছিল এবং এতদিন পর তোমরা আবার ঠিক সেই রকম একটা ঘটনা শুনতে চলেছ। আজকের এই ঘটনাটা তোমাদের অন্যরকম লাগতে চলেছে। একজন মেয়ে, তার যে মাসিক সাইকেল থাকে, সেই সাইকেলের কিভাবে প্রভাব ফেলেছিল এবং কীভাবে সে উদ্ধার পেয়েছিল এবং কতটা পরিমাণে সে সাফার করেছিল, সবই তোমরা আজকের এই ঘটনায় জানতে পারবে। তো যাই হোক, কারো কথা বাড়িও না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। হ্যালো বর্ষা। হ্যাঁ অমিতা, কেমন আছো বলো? খুব ভালো। বলো, তোমার খবর বলো, কেমন আছো? আমার খবর তো এই চলে যাচ্ছে, ভালো মন্দ মিশিয়ে চলে যাচ্ছে। সেটা 100 বার। সবার প্রথমে ভৌতিক কথা পরিবারের সকল সদস্যকে আমার অনেক অনেক শুভেচ্ছা। সব থেকে বড় কথা, চ্যানেলটা যখন অনেকটাই ছোট ছিল, তো প্রদর্শক সংখ্যা যখন অনেক কম ছিল, তখন থেকে আমি আছি এই ভৌতিক কথা পরিবারের একজন সদস্য হয়ে। কখনো কমেন্ট করা হয় বা কখনো হয় না, বাট নিয়মিত শ্রোতা আমি আছি। ওকে। কারণ বলতে পারো আমার ওই ঘুমের ওষুধ হিসাবে কাজ করে ভৌতিক কথা। সেটা পডকাস্টই হোক বা তোমার কণ্ঠে শোনা কাহিনীগুলোই হোক। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আমরা আলোচনা করলাম, যে তোমার সাথে ছোটবেলা থেকে শুরু হয়েছিল কিছু ইনসিডেন্ট, যেগুলো আমি বলছি না নিজের মুখে, তুমিই বলবে অবশ্যই। তো সেগুলো তুমি একদম প্রপার শুরু করো, আর প্রপার যেটা বুঝতে পারে, যেটা যেটা বলার তোমার দরকার তুমি বলবে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো, আমি তোমাকে এবং ভৌতিক কথা পরিবারের সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আমি যে ঘটনাটা যেখান থেকে শুরু করব, তো শেষে গিয়ে ঘটনাটা কি হচ্ছে সেটা বোঝার বা জানার জন্য শুরুটা সবাইকে একটু মন দিয়ে শুনতে হবে। কারণ এখানে যেটা বিষয়টা আছে, শুধুমাত্র ভৌতিক আছে সেটাও নয়, আবার শুধুমাত্র অলৌকিক আছে সেটাও নয়, দুটোই কিন্তু আছে। মানে ভৌতিক আর অলৌকিকের লড়াই। একদম একদম, মানে একটা খারাপ শক্তি যে আমাকে ধ্বংস করতে চেয়েছিল, আর ভালো শক্তি যে আমাকে আবার বাঁচিয়ে তুলেছে। আর সব থেকে বড় কথা, আমি আজকে যেটা বলছি, এটা আমার নিজের লাইফে ঘটনাটা ঘটেছে, আমি নিজে একে উপলব্ধি করেছি। না তো কারো মুখ থেকে শোনা বা কোনো গল্প কিন্তু নয়, সম্পূর্ণটা আমার নিজের লাইফে। আর সত্যি কথা বলতে গেলে আমার লাইফে এইরকম কোনো ঘটনা দ্বিতীয়বার ঘটেনি, আর আমি চাইবো যাতে কোনোদিনও নাও ঘটে। কারণ ওই মৃত্যুর মুখ থেকে ফিরে আসার যে ব্যাপারটা থাকে না, সেটা আমি ফিল করেছি। ওকে, তো সেটাই। তাহলে তুমি শুরু করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘটনাটা শুরু হয় তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি না শুরুতেই বলি, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে, কারণ আমার ঠান্ডা লেগে গলা বসে গেছিল। ঠিক আছে, সেই জন্য। তো আমি তখন ক্লাস 10-এ পড়ি, আর সেই সময় তো প্রত্যেকেরই, এখন দেখো আমি যে এটা বলছি, এটা অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে এই ইনসিডেন্টটা, কিন্তু আমি শুরুতেই বলে রাখি, এটা এমনই একটা জিনিস, এটাকে দাবিয়ে রাখার কোনো মানে হয় না। কারণ আমি বলতে চাইছি পিরিয়ড নিয়ে। কারণ আমরা প্রত্যেকেই জানি সকলের ঘরেই মা, বোন, দিদি, বউ, মেয়ে প্রত্যেকেই আছে। তো এটা তো আমাদের মেয়েদের লাইফে, আমরা তো এটাকে নিজে থেকে কেউ ক্রিয়েট করি না, এটা আমাদের জন্মসূত্রেই পাওয়া। এবার অনেক শ্রোতা বন্ধুরা হয়তো বলবে যে একটা মেয়ে হয়ে তুমি এভাবে কেন বলছো, অনেকেই বলতেই পারে, কমেন্ট করে বলতেই পারে। তো তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি, যে আজকে যদি আমি বা আমরা মেয়েরা যদি আমার ঘরের
ভাই বা দাদা বা বন্ধু বা পার্টনার, তাকে যদি এই বিষয়টা সম্পর্কে না জানাই বা না সচেতন করি, হয়তো ইন ফিউচার কোনো রাস্তায় কোনো মেয়েকে দেখলে সে হয়তো তাকে হেল্প না করে বিপদে দেখে সে হয়তো তাকে নিয়ে হাসবে। হুম। বাট এটা একেবারেই উচিত নয়। তো সেই জন্য আমি সবাইকে বলবো যে এটাকে অ্যাবনর্মালি না দেখে নর্মালি এটাকে নিতে শিখুন বা শেখো, প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলার। Okay. তো যাই হোক, ঘটনায় আসি। হুম। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন মানে আমার পিরিয়ডস হয়েছিল। তো সেই সময় হয় না যে এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই না ওই ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম থাকে। হুম। তো আজ থেকে 10 বছর আগে তো সেটা ছিল না বলতে গেলে। আমাদের একটু মফস্বল শহরে তো আমাদের বাড়ি। হুম। তো আমাদের ওখানে সেরকম তো ছিল না। আর যেহেতু আমাদের মধ্যবিত্ত পরিবার, তো সেই জন্য আমাদের ঘরের থেকে একটু ডিস্টেন্সেই আমাদের বাথরুমটা ছিল। হুম। তো সেক্ষেত্রে কি হয়, তখন তো আর আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি আমার ঠাম্মির সঙ্গে ঘুমাতাম। কারণ আমি ক্লাস 5-এ পড়াকালীন আমার ঠাকুরদা মারা যান, তো সেই জন্য আমি ঠাম্মির কাছেই ঘুমাতাম। তো আচ্ছা। আমি আর আমার বোন আমরা দুজনে আমার ঠাম্মির কাছে ঘুমাতাম। আর কর্মসূত্রে আমার ঠাম্মি ওই অনুষ্ঠান বাড়িতে হয় না যে রান্নার কাজ করা হয়, হুম। সেগুলোর কন্ট্যাক্ট নিতেন। তো দেখে থাকবে অমিতা, যদি কোনো অনুষ্ঠান বাড়িতে কখনো গিয়ে, মানে ডেফিনেটলি সবাই গেছে, তো যারা রান্না থাকে না, যারা দায়িত্বে থাকে রান্নার কন্ট্যাক্টে, তারা কিন্তু সবার লাস্টে বাড়িতে আসে। হুম। কারণ হতে পারে যে শেষে কিছু মানুষ বাকি আছে অথচ খাবারে কম পড়েছে, হুম, তাদের তো হুম, সেটা রান্না ঠিক। করে দিতে হয়। তো সেই রকমই আমি সেদিনকে ঠাম্মি আসতে রাত্রে ওই প্রায় 12:30 পৌনে 1 নাগাদ বেজে গেছিল। তো ঠাম্মি এসে সবে ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়েছে। তো আমার সেই সময় আর কি বাথরুম পেয়েছে। তো আমি ভাবলাম আবার ঠাম্মিকে ডাকবো, একটু আগেই তো এসে ঘুমিয়েছে। হুম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি কি করলাম, আমার বোনকে ডাকলাম, মেজো বোনকে, যে বোন একটু চল না আমার সঙ্গে বাইরে যাবি। তো ও উঠে আমার সঙ্গে বাইরে যায়। তো আমি কি করি, বাথরুমটা যেহেতু একটু ডিস্টেন্সে, আর আমাদের বাড়িতে না অনেকটা জায়গা আছে, অনেকটা বলতে আমাদের বাড়িতে 11 কাঠা জায়গা আছে। তো বুঝতেই পারছো অনেকটাই জায়গা, মানে বাড়ির সামনেও অনেক বড় উঠোন, পিছন দিকেও অনেকটা জায়গা। তো বাড়ি, আমাদের ঘর আর বাথরুমের মাঝে অনেকটা গ্যাপ আছে। তো বাঁদিকে পড়ে আমাদের কলপার, আর মাঝখান দিয়ে একটু ওই বাথরুমে যাওয়ার রাস্তাটা, আর ডান দিকটা একটা আম গাছ আছে। তো ছোট তো তখন, তো আর এত মানে এত কিছু বুঝি না না। হুম। তো সেই সময় গিয়ে আমি ওই আম গাছের নিচে আর কি টয়লেট করি। তো কি হয়, আমি যখন টয়লেট করি সেই সময় না হঠাৎ, মানে ছোট মানুষ, এদিক ওদিক মাথা ঘোরাচ্ছিলাম। তো আমার বোন কিন্তু বসাই ছিল, মানে ঘরের দুয়ারের সামনেটা বোন বসা ছিল। হুম। ও ঘুম ঘুম চোখে বসে রয়েছে। তো আমি না ঘাড় ঘুরিয়ে আমার ঠিক ডান দিকটা, আমাদের বাড়ির সেই দিকটা আমার চোখ পড়ে। ওই দিকটাতে আমাদের বাড়ির আমলকি গাছ আছে, কাউ ফল গাছ ছিল তখন, যেটা এখন নেই। আর ডেওয়া ফল বলে একটা ফল আছে, সেই গাছ ছিল। রিঠা ফলের গাছ ছিল। কিছু ইনসিডেন্টের পর এই গাছগুলোকে কেটে দেওয়া হয়। তো যাই হোক, আমি দেখলাম একটা ঘরের, তো ধরো একটা একতলা বাড়ির যে হাইট হয়, এটা নেহাতি কম নয়। মানে 10-12 ফুট তো আই থিঙ্ক হয়, আমি তো অতটা ঠিক বলতে পারবো না, বাট হয় অতটা নিশ্চয়ই। তো আমি দেখতে পাচ্ছি যে ওই ঘরের যে চালটা প্রায় ছুঁই ছুঁই অবস্থায় একটা লোক, যে কিনা পুজো হয়ে আমার দিকে হেঁটে আসছে। অ্যাকচুয়ালি কিন্তু আমি কোনো মানুষ বা কিছু দেখতে পাচ্ছি না, একটা ছায়া মূর্তি, হুম। যেটা পুজো হয়ে আমার দিকে হেঁটে আসছে। তো আমি না বাস ওটা এক ঝলক দেখেছি, দেখে তো আমি ঘরে চলে এসেছি, দৌড়ে ঘরে চলে এসেছি যথারীতি। তো আমার বোন আমাকে বলছে যে কি রে, তুই তাড়াতাড়ি ঘরে চলে আসলি বর্তি। আমি বললাম যে না কিছু না, চল ঘরে যাই, শুয়ে পড়বো। তো এসে শুয়ে পড়েছি। আর আমি না ওই ভয়েতে মা কিংবা ঠাম্মি কাউকে কথাটা বলিনি, কারণ আমি জানি বললে হয়তো আমাকে বকাবকি করবে যে আমাদেরকে কেন ডাকিসনি। এই বিষয়টার জন্য আমি কাউকে কিছু বলিনি। আর বিষয়টা আমি বেমালুম ভুলেই গেছি যে পরদিনে উঠে আমি বলবো বা কিছু। ওই যে ভয়ে ছিলাম যে বললেই আমি বকা খাবো, ওই ভয়ে না আমি কিছু বলিও নি আর।
তো যাই হোক ঘটনাটা ঘটে যায়, তারপর 3 দিন পার হয়ে যায়। তো 3 দিন পার হওয়ার পরে আমার পিরিয়ডটা কমে যায়। আর ঠিক যেদিন আমার পিরিয়ড বন্ধ হয়ে যায় সেই দিনই আমার হঠাৎ করে ভীষণ জ্বর আসে, হঠাৎ করে। তো যাই হোক, সবাই ভাবলো এটা নর্মালি জ্বর, যেটা হয় নর্মাল, হয়তো জ্বর এসেছে, কোনো ব্যাপার না। তো ডাক্তার এমনি তো কিছু দেখালো না, এমনি যেরকম ঘরে হয় জলপট্টি দেওয়া বা প্যারাসিটামল খাওয়ানো, এগুলো খাওয়ানোর পরে হুম 2-3 দিন পর জ্বরটা কমে গেল। তো জ্বর কমে যাওয়ার পরে, যেদিন জ্বর কমলো ঠিক তার পরের দিন কি একদিন পরে এরকম হবে, আমার না হঠাৎ করে আবার পিরিয়ডস হয়ে গেল বিকেল বেলাটা। হুম মানে ধরো 3-4 দিন আগে কমেছে, 3-4 দিন পরে আবার পিরিয়ডস হয়ে গেছে। এবার যখন আবার পিরিয়ডস হয়েছে তখন ঘরের সবাই বলছে যে এখন তো অল্প বয়স, তো এরকম একটু হয়, এটা কোনো প্রবলেম না। তো তারাও বিষয়টাকে সেভাবেই নিয়েছে, ন্যাচারাল ভাবে। তো ওটা নেওয়ার পরে ওখানে ধরো মোটামুটি একটা 4-5 দিন মতন স্টে করে ব্যাপারটা, তারপরে আবার বন্ধ হয়ে যায়। হুম তো বন্ধ হওয়ার পরে ধরো যেটা হয়, বন্ধ হয়ে গেছে তো ভালো কথা, আমরা তো যেমন আমাদের যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে এসছি। ও মা, হঠাৎ দেখছি 2 দিন পরে আবার পিরিয়ড। মানে এবার না সবার কাছে বিষয়টা কেমন যেন একটু খটকাল লাগলো হুম যে এতটা কেন, মানে এই তো 2 দিন আগেই বন্ধ হলো, তাহলে আবার কেন হলো এরকম? তো তখন না আমাকে বাড়ি থেকে 2-1 বার জিজ্ঞেস করেছে যে কি রে, কোথাও ভয়টায় পেয়েছিস বা কিছু পেয়েছিস? আমি কিছু বলতেই পারিনি, কারণ ওই বিষয়টা না আমি মাথা থেকে পুরোপুরি ভুলে গেছিলাম, পুরোপুরি একদমই। মানে কাউকে যে বলতে হবে না বলে একটা ভয় ছিল, সেখান থেকে আমি পুরোপুরি ভুলে গেছিলাম বিষয়টা। হুম তো আমি কাউকে কিছু বলিনি। তো আমার যখন থার্ড টাইম পিরিয়ড হলো, সেই পিরিয়ডটা আমার কন্টিনিউ 15 থেকে 16 দিন চলছিল। ইভেন সেটা হওয়ার পর আস্তে আস্তে না আমার শরীরটা উইক হতে শুরু করলো। তো তারপরে আমাকে আমার বাড়ির কাছে একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা আছে, সেখানে নিয়ে যায়, ওষুধ দেয় নর্মালি। তো ওষুধ খাই, কমে না। তারপরে আস্তে আস্তে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আশেপাশের কিছু ডক্টরকে দেখানো হয়। তো ইউএসজি, ব্লাড টেস্ট, বিভিন্ন টেস্ট দেয়, কিন্তু সব টেস্টের রিপোর্ট আসে যে না কোনো প্রবলেম নেই, মানে ভেতরকার কোনো প্রবলেম নেই, হুম কিছুই নেই, কিন্তু পিরিয়ডস হয়ে যাচ্ছে। তো এরকম প্রায় কন্টিনিউ 15 দিন যখন হওয়ার মুখে মুখে, তো সেই সময় টুকটাক ধরো এদিক ওদিক 1-2 জন বলছে যে একটু ঝাড়াতে নিয়ে যাওয়ার কথা। তো 1-2 জায়গায় একটু ঝাড়াতেও নিয়ে গেল আমাকে, ঝাড়ানো পোছানো করানো হলো, কিন্তু না আফটার অল দিন শেষে কিন্তু কাজ হলো না। ধরো ঝাড়ালো তো মানে কমে গেল আবার, মানে 15-16 দিন হওয়ার পরে কমে গেল। হুম তো কমে যাওয়ার পরে ভালো কথা, এমনও হয়েছে ধরো সকালবেলা কমে গেছে, আবার রাত্রেবেলা পেয়ে গেছে, এরকম। তো হুম এবার যখন রাত্রেবেলা যখন পিরিয়ডস হচ্ছে, সেটা না আরো লং টাইম চলছে, মানে 17-18 দিন 20 দিন হয়ে গেছে, সেটা বন্ধই হচ্ছে না। আর আস্তে আস্তে এবার আমার শরীরটা না ডিটোরেট করতে শুরু করেছে, মানে অনেকটাই শুকিয়ে যাচ্ছে শরীরটা আমার। যা হয় দেখো, অতদিন যদি একটা স্বাভাবিক ব্যাপার না, একটা মানুষের শরীর থেকে যদি অতদিন ব্লাড বেরোতে থাকে, শরীরে রক্তের তো কমতি হয়ে যাবে। ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি সেটা তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো আস্তে আস্তে আমার শারীরিক অনেক পরিবর্তন শুরু হলো, যেমন ধরো আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, আমি মানে বমি হওয়া শুরু হয়ে গেল, যখন তখন বমি হয়ে যাচ্ছে, কিছু খেতে পারছি না, মাথা ঘুরছে, ঠিকঠাক দাঁড়াতে পারছি না। তো আমার বাড়ির এলাকার আশেপাশে বা অনেক এরকম বড় বড় ডাক্তার আছে যাদেরকে আমাকে দেখানো হয়েছে, তো কিছুতে কিছু কাজ হচ্ছে না, মেডিসিনের মতন খাচ্ছি। ইভেন অনেক জায়গায় জানো তো তখন ঝাড়ানোও হয়েছে, মানে এই মন্দির সেই মন্দির, অমুকে ঝাড়তে পারে অমুকে ঝাড়তে পারে, এরকম বলে বিষয়টা অনেক জায়গায় হয়েছে, বাট কিছুতে কিছু কাজ হচ্ছে না। হুম তো এরকম হতে হতে আমাদেরই পিছনের পাড়ার একটা পিসি আছে, যার কাছে আমি ছোটবেলায় পড়তাম। তো সেই পিসি আমার মাকে ডেকে বলে যে বৌদি, এরকম কলকাতায় মানে বিধাননগরে নেমে সল্ট লেকের দিকে যেতে 12 নম্বর জলের ট্যাঙ্কের ওখানে একটা
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি বলে একটা হোমিওপ্যাথি হসপিটাল আছে, হুম। যেখান থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং সেখানে সত্যি খুব ভালো চিকিৎসা হয়। তো একবার তুমি মনাকে নিয়ে ওখানে যেতে পারো। তো বললো যে তাহলে ঠিক আছে, এখানকার তো ডাক্তার দেখিয়ে কিছু হলোই না, তাহলে আমরা ওখানে নিয়ে যাই। তো যথারীতি এতটা রাস্তা, আর আমার কন্ডিশন তখন অনেকটাই খারাপ, মানে আমাকে না বাড়ি থেকে মানে কি বলতো মানে ওই হেঁটে যাব এই ব্যাপারটা তখন আর আমার মধ্যে নেই। মানে আমাকে যদি যেতেও হতো, আমি কারো ঘাড়ে ওই হাত দিয়ে যেমন যায় না ভর দিয়ে, হুম। আমি ঠিক সেভাবে যেতাম, মানে নিজে পায়ে যে আমি হেঁটে যাব সেই ব্যাপারটা আমার মধ্যে ছিল না। আচ্ছা। কারণ তখন অলরেডি এটা করতে করতে ধরো 1 মাস 10-12 দিন অলরেডি পার হয়ে গেছে এটা, তো অনেকটাই ডিটোরেট করে গেছে তখন আমার শরীরটা। যাই হোক, বাড়ি থেকে গাড়ি ভাড়া করে আমাকে কলকাতায় নিয়ে আসা হলো। ইভেন আমাকে নিয়ে আসা হলো কিভাবে জানো, মানে ছোট বাচ্চাদেরকে যেমন হয় না যে অলক্লাতের উপরে কাঁথা পেতে যেভাবে শুইয়ে রাখে, হুম। আমাকে ঠিক সেভাবে নিয়ে আসা হলো। কারণ তখন সত্যি কথা বলতে যে মানে আমরা যে জিনিসগুলো অ্যাড করি, মানে স্যানিটারি প্যাড, মানে প্যাড গুলো যে আমরা ইউজ করি, হুম। তো সেটা তো আমার কাজ হচ্ছিল না। মানে ওটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল তখন যে ওখানেও আমার ওটাতেও কাজ হচ্ছিল না। তো যাই হোক, হসপিটালে আমাকে নিয়ে আসা হলো। তো এখানকার হোমিওপ্যাথি হসপিটালের একটা সিস্টেম আছে, জানি না এখন তারা কি হয়েছে, কারণ আমি যেটা ঘটনাটা বলছি ধরো আজ থেকে 10 বছর 11 বছর আগের ঘটনা। তো দিনের দিন না কোনো টেস্ট করা হতো না, ধরো কেউ গেল তাকে একবারের মেডিসিন দিয়ে পাঠিয়ে দেওয়া হতো, পরের বার তাকে টেস্ট করার জন্য একটা ডেট দেওয়া হতো। হুম। বাট আমার কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছিল যে ওনারা কোনো রিস্ক নেয়নি, সেই দিনই আমার ইউএসজি আরো ব্লাড টেস্ট, এক্সরে এইসব করার। আমরা কিন্তু পুরোনো রিপোর্ট গুলো নিয়ে গেছিলাম, কিন্তু ওনারা পুরোনো রিপোর্ট গুলো দেখার পরে আবার নতুন করে রিপোর্ট করেন, আর সেটা হসপিটালেই করা হয়। হুম। তো রিপোর্ট করার পরে না রিপোর্টে কিছু দেখতে পায় না তারা, মানে ভেতরে যে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে যেটার জন্য এটা হচ্ছে বা এরকম কিছুই তারা পায় না। আচ্ছা। তো ওনাদেরই হসপিটালের একজন খুব সিনিয়র ডক্টর ছিলেন, যার এজ মোটামুটি 70 ছুঁই ছুঁই। তো তাকে তখন কল করে ডেকে আনা হয়, কারণ উনি নাকি আসেন না, উনি যদি খুব ক্রিটিক্যাল কোনো পেশেন্ট থাকে তখন উনি আসেন, ওনাকে ডাকলে উনি আসেন। হুম। তো ওনাকে আনা হয়। ইভেন আমাকে না একটা বড় মানে টেবিলের পাশে বসানো হয়, যেখানে ওই বলে না যেমন ধরো গোল টেবিল বৈঠক গুলো যেমন আমরা দেখি হুম। মুভি টুভিতে, সেই রকম একটা ওরা মানে বোর্ড বোর্ড টাইপের বসানো আর কি হয়। তো হুম। সেখানে সিনিয়ররা জুনিয়ররা সবাই আলোচনা করছে। তো উনি যিনি সিনিয়র ডক্টর ছিলেন, উনি আমার ঠাম্মিকে বললেন যে তোমাকে একটা কথা বলি মা, এরা না হয় এ যুগের ছেলে মেয়ে, কিছু মানে না, কিন্তু তুমি তো সে যুগের মানুষ, তো কি একটু ঝাড়পোছ করিয়েছো? তখন ঠাম্মি বলছে যে হ্যাঁ, আমরা তো সেগুলো করিয়েছি ডাক্তারবাবু, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বলছে দেখো, ওর তো কোনো ইন্টারনাল প্রবলেম নেই, আর এতগুলো রিপোর্ট তোমরা আগে করেছো সেগুলোও দেখলাম, এগুলোও দেখলাম। তো আমার মনে হয় যে তোমরা সঠিক জায়গায় এখনো পর্যন্ত পৌঁছাওনি। হুম। আর কথা সূত্রে আমি বলে রাখি, এবার হয়তো কেউ বলতে পারে যে একজন ডাক্তার হয়ে কখনো এই জিনিসগুলো বলছে, আসলে আমি ওনার মুখ থেকে শুনেছিলাম, উনি বলেন যে এমন অনেক দিন আমাদের পৃথিবীতে ঘটে যেগুলো কিন্তু সায়েন্স আজও পর্যন্ত ব্যাখ্যা দিতে পারেনি এগুলো কেন হয়। ঠিক যেমন ধরো আমার গালে যদি একটা কেউ চড় মারে, আমার ব্যথাটা অনুভব করতে পারি, কিন্তু ব্যথাটা তো আমরা কাউকে দেখাতে পারি না, না? বিষয়টা সেরকম, কিছু জিনিস আছে যেগুলো আমরা অনুভব করতে পারি, বাট জাগতিক জগতে সেগুলো দেখানো যায় না বা দেখা যায় না। হ্যাঁ, যেগুলো প্রকাশ ঘটানো সম্ভব নয়। তো উনি বলেছিলেন যে দেখো, সায়েন্সে তো সবকিছুর ব্যাখ্যা পাওয়া যায় না, আর তোমরা দেখে থাকবে আমরা ডাক্তারেরা
যখন কোনো বড় পেশেন্ট বা কোনো সার্জারি করি, আমরা বলে থাকি যে আমরা চিকিৎসা করব, বাকিটা ভগবানের হাতে, তোমরা ভগবানকে ডাকো। তো সায়েন্স এখনো অনেক জিনিসের ব্যাখ্যা দিতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে উনি হয়তো সেই জায়গা থেকেই হয়তো এই কথাটা বলেছিল যে হ্যাঁ, উচিত কোথাও একটা নিয়ে গিয়ে এরকম কিছু করা। তো যাই হোক, উনি বললো যে একটা জিনিসই এই মুহূর্তে ওর শরীরের কন্ডিশনে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ওর শরীর থেকে অনেক ব্লাডের ঘাটতি হয়েছে। তো ওকে নেক্সট উইকে নিয়ে আসতে হবে, ওকে ব্লাড দিতে হবে, কারণ ওর শরীর থেকে যে পর্যাপ্ত পরিমাণ ব্লাড যেটা দরকার সেটা নেই, অনেকাংশেই সেটা কমে গেছে। তো ওকে বাঁচিয়ে রাখতে গেলে, চিকিৎসা করাতে গেলে অ্যাটলিস্ট ওকে ব্লাডটা দিতে হবে। তো আমাদের এরকম একটা ডেট দিল, 10 দিন না 8 দিন পরে সামথিং এরকম একটা ডেট দিয়েছিল। ওই ডেটে বলেছিল, তখন সেই হতো না, ওই যারা ব্লাড ডোনেট করতো তাদেরকে কার্ড দেওয়া হতো, সেই কার্ডগুলো নিয়ে গেলেই আবার নাকি সেগুলো দিয়ে ব্লাড ব্যাংক থেকে ওদেরকে ব্লাড দেওয়া হতো। এখনো হয়? তো আচ্ছা, তো হ্যাঁ, এখন আমার জানা নেই, আমি তখন আর কি এই বিষয়টা দেখেছিলাম। তো বলেছিল এরকম কিছু কার্ড জোগাড় করে নিয়ে যেতে। তো সেরকম জোগাড়ও করেছিল। তো আমার বাবার এটা আবার ঘোর আপত্তি ছিল যে আবার ব্লাড দেবে, যদি কোনো রোগ জীবাণু নতুন করে শরীরে বাসা বাঁধে, এমনি শরীরটা এই অবস্থা। তো বাবা কি করতো, তখন নিয়মিত আমাকে কুলেখাড়া পাতার রস খাওয়াতো। মানে ওই যে 10 দিন বা 8 দিনের একটা গ্যাপ দিয়েছিল যে আমাকে যেতে হবে, ওই কটা দিন আমাকে নিয়মিত কুলেখাড়া পাতার রস খাওয়াতো। তো যাই হোক, হঠাৎ করে ওই যখন আমার ওখানে যাওয়ার ডেট ছিল, সেই সময়টাতে আমার শরীরটা হঠাৎ করে অনেকটাই খারাপ হয়ে যায়, যেখান থেকে ধরো আমাকে নিয়ে আসাটাও একটা কঠিন ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা বললো যে ঠিক আছে, বাবা বললো শরীরটা যখন এতটা খারাপ হয়ে গেছে তো 2 দিন পরেই না হয় নিয়ে যাও। ও আরো 2 দিন লেট করে তারপরে আমাকে নিয়ে আসা হলো আবার হসপিটালে। নিয়ে আসার পরে আবার টেস্ট করা হলো, টেস্ট করে দেখলো যে না, এখন ব্লাডের ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। তো ডাক্তার বললো যে ওকে কি খাওয়ানো হয়েছিল, তো বললো যে হ্যাঁ, এরকম কুলেখাড়া পাতার রস খাওয়াচ্ছে। তো বললো তাহলে একটা কাজ করুন, আমরা আর বাইরে থেকে ব্লাড দিচ্ছি না, চেষ্টা করুন ওকে কুলেখাড়ার পাতার রসটা যেমন রেগুলার খাচ্ছে সেটা মেনটেন করার। আর তার সাথে তো ধরো ওই হরলিক্স, মৌসম্বির জুস, ডিম বাগারা, ফল টল এগুলো তো খাওয়ানো তো আছেই। সেই সময়টাতে আমি দেখেছি আমার ঘরের সদস্য সংখ্যা, আমার বাড়িতে ধরো তখন ছিল মা, বাবা, আমরা 4 ভাই বোন, আমার ঠাম্মি, আমার কাকা, কাকি, এতগুলো মানুষ ছিল। তো সবার মধ্যে ধরো তখন বাবা মা, আমরা 4 ভাই বোন আর আমার ঠাম্মি, আমরা একসঙ্গে থাকতাম, আমার কাকা কাকিরা আলাদা থাকতো। তো আমি না সেই সময়টাতে দেখেছিলাম যে আমার ওষুধের পেছনে আর আমার ডাক্তার দেখানোর পেছনে খরচা করতে গিয়ে এমনও দিন গেছে যেদিন আমার খুব কষ্ট হয়েছে দেখে যে আমার ভাই বোনেরা ছোট ছোট, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমার ছোট ছোট ভাই বোনেরা হয়তো ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ বা ডাল একটা তরকারি দিয়ে ভাত খাচ্ছে, কিন্তু আমার থালায় জ্যান্ত মাছের ঝোল বা ধরো হাফ বয়েল ডিম সিদ্ধ এইগুলো আছে। আমি চাইলেও তাদেরকে দিতে পারছি না, বলছে এগুলো তোকেই খেতে হবে, এগুলো তোর জন্যই আনা হচ্ছে। আমাকে ফল দিচ্ছে অতিরিক্ত পরিমাণে। তাদের হয়তো, যেহেতু তারা ছোট, ঘরে ছোট ভাই বোনেরা রয়েছে, তাদেরকে ওই হাতে 1-2 করে দিয়ে কি বলতো, তোরা বাইরে যা, বাইরে গিয়ে খা। আমার খুব খারাপ লাগতো বিষয়টা, কারণ আমি ছোট থেকে ভাই বোনের সঙ্গে বড় হয়েছি, আর আমরা যাই খেতাম সবটা আমরা মিলে মিশে খেতাম। তো সেখানে দাঁড়িয়ে আমি দেখছি যে আমার জন্য মানুষগুলো কতটা কষ্ট করছে। বাবাকে আমি দেখেছি দিন রাত এক করে কাজ করতে। তো যাই হোক, এরকম দিনের পর দিন চলতে চলতে তো ওখান থেকে আমাকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, বললো দিন 15 পরে আবার নিয়ে যেতে, তখন গেলে পরে একটা টেস্ট করা হবে। তো আর বলে দিয়েছিল যে তার মধ্যে যাতে ও যে ফল টল যে ভিটামিন খাবার গুলো খাচ্ছে সেটাও যাতে বন্ধ না হয়, আর কুলেখাড়া পাতার রসটাও যাতে বন্ধ না হয়। তো সেরকম ভাবেই চলতে চলতে তো শরীর মোটামুটি আরো তখন ডিটোরেট হয়ে গেছে। সেই সময়টাতে জানো তো, আমি দেখেছি আমার পাড়ার বাচ্চারা আমার ঘরে ঢুকতো না,
মানে ঢুকলে আমাকে দেখে তারা ভয়ে বেরিয়ে যেত। হুম। মানে আমার শরীরটা পুরো ফ্যাকাশে হয়ে গেছিল, চোখগুলো হয় না ঠিকরে বাইরে বেরিয়ে আসা যে একটা ব্যাপার থাকে, সেরকম হয়ে গেছিল, গালগুলো ভেঙে গেছিল, মনে হচ্ছে যেন দাঁত বাইরের দিকে বেরিয়ে আসবে। মানে টাইপ অফ একটা কঙ্কালের গায়ে যদি কিছুটা চামড়া দিয়ে সাজিয়ে রাখা হয় যেরকম দেখতে লাগবে, একটু সেরকমই লাগছিল দেখতে। তো এটার পরে অনেকটা টাইম মানে ওগুলো করতে করতে কেটে যায়। তো তারপরে এমন হয়ে গেল কন্ডিশন যে আমি আর বিছানা থেকেই উঠতে পারছি না, কোনোভাবেই না। মানে যা কিছুই হচ্ছে সবটাই ওই বিছানায় শুয়ে। তো মানে এমনই পর্যায়ে চলে গেল, আমি দেখেছি আমার বাবা আমার ঠাম্মির কোলে শুয়ে কাঁদছে আর বলছে যে মা, আমার ভাগে যতটুকু সম্পত্তি আছে সেটা তুমি আমার নামে লিখে দাও, আমি এটা সম্পত্তিটা বিক্রি করে আমার মেয়েকে নিয়ে আমি ভেলোর চলে যাব, সেখানে চিকিৎসা করালে যদি আমার মেয়েটা বেঁচে যায়, এখানকার ডাক্তারেরা তো কিছুই পাচ্ছে না, তাহলে আমি ওখানে গিয়ে দেখি, ওখানে চিকিৎসা করালে যদি কিছু হয়। ইভেন আমার ঠাম্মাকে আমার বাবা বলছে যে মা, যদি তুমি আমাকে বাঁচাতে চাও তাহলে তুমি আমার মেয়েকে বাঁচাতে চাও, কারণ যার মুখে আমি প্রথম বাবা ডাকটা শুনি আমার চোখের সামনে থেকে সে চলে যাবে, এটা কিন্তু আমি কিছুতেই মানতে পারবো না। আমার মেয়ে যদি আমাকে বাবা বলে ডাকতে না পারে, আমিও হয়তো তোমাকে আর মা বলে ডাকতে পারবো না। মানে বাবা এতটাই ভেঙে পড়েছিল। কারণ সত্যি বলতে যেটা নিয়ে এখনো আমার ভাই বোনেদের যদি ঝগড়া হয়, ভাই বোনেরা বলে তুই বাবা নিজের মেয়ে, আমরা বোধহয় বাবা নিজের ছেলে মেয়ে না, কারণ বাবা এখনো আমাকে অতটাই ভালোবাসে। তো যাই হোক, এটার পরে তো এটা করার পরে আমাকে ধরো ওই 15-16 দিন পরে কোনো না কোনো ভাবে কষ্টে শিষ্টে আবার এই হোমিওপ্যাথি হসপিটালে নিয়ে আসে, এই সল্ট লেকে। তো তখন আমার কন্ডিশন এতটাই ডিটোরেট করে গেছে যে বাচ্চাদেরকে যেমন কাঁথা টাথা দিয়ে মুড়িয়ে বসানো হয় না, আমাকে ঠিক সেভাবে মুড়িয়ে একটা চেয়ারে বসানো ছিল। মানে এতটাই খারাপ হয়ে গেছে আমার অবস্থা। তখন আমার চিবিয়ে খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি, আমার কথা বলার মানে শক্তি 60-70% চলে গেছে। মানে ধরো আমাকে কেউ অনেকক্ষণ কিছু বলার পরে আমি তো একটা বা দুটো কথা বলতে পারতাম, এতটাই মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তো তারপরে কি হয়েছে না, ওখানে আমার টেস্ট করা হলো আবার নতুন করে, সেখান থেকে ধরা পড়লো যে আমার দুটো কিডনি লুজ হয়ে গেছে। মানে এত পরিমাণে ব্লাড বেরিয়ে গেছে না, কিডনি লুজ হয়ে গেছে। বাস এটাই ধরা পড়লো, কিন্তু কিসের জন্য যে আসল প্রবলেমটা কিসের জন্য হচ্ছে সেটা কিন্তু কিছু ধরা পড়লো না এখনো পর্যন্ত। প্রায় ধরো 2 মাস ওভার হয়ে গেছে, 2 মাস 10-12 দিন ওভার হয়ে গেছে, তখনও পর্যন্ত ধরাই পড়লো না। এদিকে হোমিওপ্যাথি হসপিটালে ডাক্তার দেখানো হচ্ছে, এদিকে বাড়িতে ডাক্তার এসে দেখছে, এদিকে আমাকে বাইরেও নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হচ্ছে, কিছুতেই ধরা পড়ছে না। তো একটা পর্যায়ে সবাই মানে ডাক্তারেরাও বললো যে আমরা কোনো কিছু আশা সেরকম ভাবে দেখতে পাচ্ছি না, কারণ যদি রোগ না ধরা পড়ে তাহলে চিকিৎসা করবো কিসের? সুস্থ মানুষের তো কোনো চিকিৎসা হয় না, আর রোগ না ধরা পড়লে তার তো কোনো চিকিৎসা হয় না। তো এটা নিয়ে যা হয়, বাড়িতে তখন বলতে গেলে ধরো পাড়ার লোকেরা আসছে আমাকে দেখতে যে এই বুঝি মেয়েটা মারা গেল, তার আগে এক ঝলক দেখতে আসি। পাড়ার লোকেরা বা রিলেটিভরাও যে এখান থেকে খবর পাচ্ছে, সবাই দেখতে আসছে যে আর হয়তো এর পরের দিনটা দেখতে পাবে কিনা আমাকে, সেটার জন্য তারাও দেখতে আসছে। এরকম মানে বুঝতেই পারছো তখন আমার বাড়ির পরিস্থিতিটা ঠিক কিরকম। মানে হয় না যে বাড়িতে একটা অসুস্থ পেশেন্ট থাকলে মানুষের যেরকম হয়, আমার বাড়ির কন্ডিশনটা একদম সেরকম হয়ে গেছিল। বাড়িতে যখনই আসছে তখনই যে আসছে সেই একটু চোখের জল ফেলে দিয়ে চলে যাচ্ছে যে ইস এত সুন্দর মেয়েটা এরকম হয়ে গেল, এরকম শুনতাম, কিন্তু আমার কথা বলার কোনো শক্তি ছিল না। তো ওই ন্যাশনাল হোমিওপ্যাথি এখান থেকে হসপিটালের এখান থেকেও আমাকে বলে দিল যে বাড়িতে নিয়ে যান, কারণ আমরা তো কোনো রোগ ধরতে পারছি না, তাহলে আমরা কিসের চিকিৎসা করবো। তো যাই হোক, নিয়ে আসার পরে এভাবে চলতে চলতে হঠাৎ করে মানে ধরো আরো 5-7 দিন কেটে যাওয়ার পরে আমারই বাবার এক বন্ধু, তো তার শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে ধরো ওই 10-15 মিনিটের দূরত্বে তার বাড়ি।
হুম। সেখানে তাদের বাড়িতে না মনসার রয়ানি হয়। রয়ানি মানে আমি বলতে চাইছি ধরো কিছু মানে রয়ানি মানে মা মনসার যে জন্ম কাহিনীটা আছে, জন্ম থেকে তার মর্তে পূজা পাওয়া পর্যন্ত যে একটা বিষয় ছিল না, যে তার জন্ম কিভাবে হয়, তারপরে তার কিভাবে মর্তে পুজো পাওয়ার জন্য সে কি কি করেছিলেন, এই বিষয়টা পুরো সেজে গুজে, যেমন গ্রামের দিকে এখনো দেখবে সেই শীত গৌরী সেজে গুজে যেমন নাচে, প্রচার করার জন্য যেটা বলেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, প্রচার করার যে বিষয়টা, যে হ্যাঁ চলো মনসার কাহিনীটা প্রচার করার জন্য ওনারা এই বিষয়টা করতো। তো এটাকে রয়ানি বলা হয় আমাদের ওখানে। তো ওখানে একজন বয়স্ক মহিলা ছিলেন, তিনি ওই আমার ঠাকুমাদের বয়সেই হবে। উনি স্বপ্নে পেয়েছিলেন, উনি বাংলাদেশের মহিলা ছিলেন, উনি স্বপ্নে পেয়েছিলেন যে আমার রয়ানিটা তুই প্রচার কর, এইভাবে। তো উনি সেটাই করতেন। তো সেখানে আমার ঠাকুমাকে, ওই যে শুরুতেই আমি বলেছিলাম যে আমার ঠাকুমা রান্নার কাজের কন্ট্যাক্ট নিত, তো সেই জন্য আমার ঠাকুমাকে ডেকে পাঠায়, সে ওরা খুব জোরাজুরি করে। তো ঠাম্মা প্রথমে বলে যে না, আমি এই বাড়ির পরিস্থিতি, আমি এখন এসব কিছু করতে পারবো না। তো ওরা খুব জোরাজুরি করে যে না, তোমাকে করতে হবে। তখন আমার মা বললো যে মা, সবাই তো সবসময় বাড়িতেই আছে, তো কাছাকাছি আছে, তুমি যাও, গিয়ে করো, অসুবিধা নেই, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা গিয়ে ডাক দেবো। তো বলার পরে, অনেক বলার পরে ঠাম্মি সেখানে গেছে, গিয়ে ওই পূজার প্রসাদের জন্য আর কি খিচুড়ি বানিয়েছে, বানানো হয়ে গেছে। তো সেই সময় রয়ানি হচ্ছিল, তো ঠাম্মির রান্না হয়ে গেছে পরে ঠাম্মি ওই একটা ঠাকুর দালান আছে, ঠাকুর দালানের ওখানে হেলান দিয়ে বসে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, আর ঠাম্মির চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, মানে কাঁদছে আর কি। সেই সময় ওই যে যিনি বয়স্ক মহিলা ছিলেন, যে আর কি স্বপ্নে পেয়েছিলেন, উনি এসে ঠাম্মিকে জিজ্ঞেস করছে যে মা, তোমার কি কিছু হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন হয় না যে তখন যখন তুমি কষ্টে থাকবে, তখন যদি তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করে, তখন তোমার কষ্টটা আরো 4 গুণ বেশি বেড়ে যায়, যে কতক্ষণে তুমি তাকে তোমার মনের কথাটা প্রকাশ করবে। তখন ঠাম্মি আর কি কান্নাকাটি করে সব বললো যে আজকে প্রায় 3 মাস হতে চললো, আমার নাতনিটার এই অবস্থা, কোনো ডাক্তার কবিরাজ বদ্যি কেউ কিছুই করতে পারছে না, আমার নাতনিটা বোধহয় আর বাঁচবেই না। তো তখন উনি বলেন, তুমি একটা কাজ করো, সন্ধে দেওয়ার আগে তোমার নাতনিকে নিয়ে এখানে আসো। আমি বলছে যে ও কি করে আসবে, ও তো মানে বসতেই পারছে না বা কিছু করতেই, বলছে নিশ্চয়ই পারবে, যে কোনো না কোনো ভাবে তোমরা ওকে এখানে নিয়ে এসো। তো ঠাম্মি তৎক্ষণাৎ বাড়িতে আসে, বাড়িতে এসে বলে উনি বলেছিলেন যে আমি একটা শেষ চেষ্টা করে দেখতে পারি। তো সেই জন্য ঠাম্মি তৎক্ষণাৎ বাড়িতে আসে, বাড়িতে এসে আমাদের পাশের বাড়িতে এক কাকু ছিল যিনি ভ্যান চালাতো, তো ওনার ভ্যানে যেরকম ধরো ওই বাচ্চাদেরকে বিছানা করে নিয়ে যায়, আমাকে ঠিক সেভাবেই বিছানা করে আর কি নিয়ে গেছে। মানে পরিস্থিতি কতটা ভয়ানক তখন হয়ে গেছে, আমাকে যখন ভ্যানে করে নিয়ে গেছে, ওখানে যখন দাঁড় করিয়েছে ভ্যানটা, আশেপাশের থেকে ধরো কমপক্ষে 50 থেকে 60 জন মানুষ দেখতে না ছুটে এসছে, পুরো ভ্যানটাকে পুরো ঘিরে দাঁড়িয়েছে। তো সবাই এরকম ভাবে বলছে যে ইস, আর ওখানে না আমার ঠাকুরদা আর আমার বাবা খুব পরিচিত, ঠিক আছে, মানে আমার ঠাকুরদা ওখানে হলে চাকরি করতেন তখনকার সময়ে, তো উনি খুব পরিচিত, সবার মুখে ওনার খুব নাম ডাক। মানে অন্ধ মানুষকেও যদি চোখ বন্ধ করে বলা হতো যে আমি অমুক বাড়িতে যাব, তো অন্ধ মানুষও নিয়ে যেতে পারতো। আচ্ছা। তো এরকম সবাই দেখতে এসে বলছে ইস, অমুকের মেয়েটার এই অবস্থা, মানে আমি না সবকিছু শুনতে পাচ্ছি কিন্তু আমি কিছু বলতে পারছি না। আমার পাশে সবাই আলোচনা করছে, ইস মেয়েটা বুঝি আর বাঁচবে না গো, এরকম অবস্থা, মেয়েটা এত সুন্দর ছিল আর এরকম হয়ে গেল। মানে আমি না ওই ইনসিডেন্টটা ঘটার আগে আমার যথেষ্ট হেলদি মানে আমি ছিলাম। যেমন ধরো এরকম হতো যে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তো শুরুর দিকে আমাকে দেখে মনে হতো মানুষের কি আমি 11-12-এ পড়ি, আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসতো যে তোমার মেয়ে তো বোধহয় এবার উচ্চ মাধ্যমিক দেবে, তোমার মেয়ের কি বিয়ে দেবে। আমার বাড়ি থেকে বলতো না, আমার মেয়ে এখন মাধ্যমিক, এই তো সবে 10-এ উঠলো, মানে এরকম হেলদি ছিলাম। আর সেখানে নাকি আমাকে দেখে বাচ্চারা ভয় পাচ্ছে, মানে বুঝতে পারছো আমার পরিস্থিতি তখন কি হয়ে গেছে, কতটা খারাপ লাগার বিষয়, কতটা খারাপ লাগার বিষয়। আর আমার বাড়িতে জানো তো কোনো বাচ্চাদেরকে আসতে দেওয়া হতো না, তারা ভয় পাবে তাই আমাকে দেখে।
এরকম হয়ে গেছিলাম। তো আমার ওরকম আশেপাশে সবাই আলোচনা করছি, সমুখের নাতনিটার এই অবস্থা, আমরা তো কেউ ভাবতেই পারিনি। এই তো কদিন আগেও এখান থেকে বাজারে যেত, এই তো কদিন আগেও ওখানে দেখতাম, এখন এরকম হয়ে গেল, ইস আর বুঝি বাঁচবেই না। এরকম এরকম না আমার পাশে সবাই আলোচনা করছে। মানে হয় না, একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি হঠাৎ করে এরকম হয়ে যায়, তাকে দেখে একটা মানুষ, মানে মানুষের যা বক্তব্য হয় সেটা তারাই বলছে। আমি এগুলো শুনছি, কিন্তু আমার কিছু বলার শক্তি নেই। তো যাই হোক, আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে ভ্যান থেকে ওই কাপড়ে চোপড়ে মুড়িয়ে আমাকে নিয়ে গিয়ে তো জিজ্ঞেস করছে যে ওকে কোথায় বসাবো, মন্দিরের বাইরে? তা বললো যে না, মন্দিরের গর্ভগৃহের বাইরে যে মানে ঠাকুর দালানে যে বারান্দাটা আছে, ওখানে ওই গোল মতন থাম্বা করা থাকে না দালানের, বললো ওখানে হেলান দিয়ে বসানোর কথা। তো আমার ঠাম্মি আর মা বলছে যে এই অবস্থায় ওকে মন্দিরে তোলাটা কি ঠিক হবে? তো যিনি ছিলেন ওখানকার ওই বয়স্ক যিনি মহিলা ঠাকুমা যিনি ছিলেন, উনি বলছে যে কেন ঠিক হবে না, মা বসুমতীও তো ঋতুমতী হয়। তাহলে যার সন্তানের দুঃখে মা আর আবার কিসের কষ্ট? ওর সন্তান তো ওর কাছেই আসবে, ওকে ওখানেই ওঠাও, ওকে ওখানেই বসাও। তো আমাকে ওই ঠাকুর দালানের বারান্দায় বসানো হলো। বসানোর পরে ওই যখন আমাদের ওই মানে ওদের না একটা জিয়ান ঘট বলে একটা ঘট হয়, যেখানে ধরো ওই জবা ফুলের, লাল জবার যে ডগার যে দিকটা হয়, সেই ডাল, আষ্টাল গাছের ডাল, আম গাছের ডাল, নিম গাছের ডাল, এরকম আরো কিছু ডাল থাকে, সবকিছু আমার ঠিক জানা নেই, 5টা না 7টা গাছের ডাল দিয়ে ওই জীবনের ওই মানে একটা জিনিস তৈরি করা হয়, যেটা দিয়ে আর কি জলটা ছেটায় আর কি। অতগুলো গাছের ডালকে এক জায়গায় করে ওটা আর কি করা হয়। তো আমাকে ওই জীবন ঘটের থেকে একটু জল আমার গায়ে না ছিটিয়ে দিল। তো সত্যি বলতে ছিটিয়ে দেওয়ার পরে না আমার কিছুক্ষণের জন্য না ভীষণ একটা হঠাৎ করে মনে হলো যে না, আমি না একটু শক্তি ফিরে পেলাম। মানে যে বিষয়টা আমার মধ্যে ছিল যে একেবারে মানে মনে হচ্ছিল আমি একেবারে যেন সবকিছু আমার শেষ হয়ে গেছে, এখান থেকে মনে হলো যে আমার একটু শক্তি আমি ফিরে পেলাম, এবার আমি একটু বুঝতে পারছি, এরকম একটা বিষয়। তো তখনই উনি না এরকম একটা আসনে বসলো, বসে মায়ের দিকে তাকিয়ে ওই ঘটে কিছু মন্ত্র বলছে, আর ওই জলটা নিয়ে ওই মায়ের পায়ের দিকে ছেটাচ্ছে, আর আমাকে বলছে যে তুই বল, তুই কি দেখেছিস, বল তুই কি হয়েছে তোর সঙ্গে, তুই বল। আমি না কিছুতেই বলতে পারছি না, আমার মনে হচ্ছে যেন কেউ আমার মানে মুখটা চেপে ধরছে বা গলাটা কেউ বন্ধ করে ধরছে, যাতে আমি না বলতে পারি কথাগুলো। তো আমি কিছু বলার চেষ্টা করেও আমি কিছু বলতে পারছি না। তো উনি না আস্তে আস্তে মানে প্রথমে কথাটা আমাকে খুব পোলাইটলি বলছিল, হয় না তুমি একটা বাচ্চাকে খুব ধীরে ধীরে বলছো, বোঝানোর চেষ্টা করছো যে বল বল বল, এবার তখন তুমি হঠাৎ করে রেগে যাচ্ছ যে কেন বলছিস না তুই। তো উনি না হঠাৎ করে ওরকম রেগে গেল যে তুই কেন বলছিস না, বল তোর সঙ্গে কি হয়েছে বল, বলে উনি আমার গায়ে একটু জলের ছিটা দিল। দেওয়ার পরে তখন না আমি যেন মানে হঠাৎ করে এমন হলো না, আমি অঝরে কাঁদতে শুরু করেছি। মানে আমি যেন না শ্বাস খুঁজে পেলাম, আমি যেন মনে হলো যে না আমার মধ্যে একটা প্রাণ আছে, মানে নিষ্প্রাণ দেহে একটা প্রাণ পাওয়ার মতন একটা কেমন আমার মধ্যে একটা, আমি হয়তো এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার মধ্যে তখন অ্যাকচুয়ালি কি ফিল হচ্ছিল, আমি আজও সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আর সত্যি বলতে দেখো, আমি না বলতে গিয়ে এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে, যে মুহূর্তগুলো যখন আমার চোখের সামনে ভাসছে না, আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো পর্যন্ত, যে আসলেই আমি তখন কি সিচুয়েশনের মধ্যে ছিলাম। তো তখন আমি ওনাকে বললাম যে হ্যাঁ, আমি এরকম ওই রকম সময় আমি বাথরুমে বেরিয়েছিলাম, আমি বাথরুম করেছিলাম। তো বলছে তুই কি দেখেছিলি? আমি বললাম অনেক লম্বা একটা মানুষ, আমি কোনো মানুষকে দেখিনি, কিন্তু বাস একটা ছায়া, একটা মানুষের যেমন ছায়া মূর্তি আসে সেই রকম একটা ছায়া মূর্তি আমার দিকে এগিয়ে আসছিল। দেখি না, সে যদি সোজা হয়ে দাঁড়ায় তাহলে হয়তো আমাদের ঘরের থেকেও উচ্চতা অনেকটাই বেশি হবে। সে কুঁজো হয়ে, বয়স্ক ঠাকুমারা বা দিদিমারা কুঁজো হয়ে গেলে যেমন হয় না, কোমরে হাত দিয়ে যারা হেঁটে আসে, ওই টাইপের হয়ে কেউ একজন হেঁটে আসছিল। বলছে তুই ওটা দেখে ছুটে ঘরে পালিয়ে গেছিলি? আমি বললাম হ্যাঁ। বলছে তুই ওখানে জল কেন দিসনি? ও আমি বললাম আমি না ভয়ে ঘরে ঢুকে গেছিলাম, তো তাই আমি
বলছে তুই কাউকে কিছু বলিসও নি? আমি বললাম না। বলছে যেখানটা তুই বাথরুম করেছিলিস তুই তো জল দিসনি, আর তুই, ওনাদের ভাষায় তো ওনারা পিরিয়ডসটাকে মাসিক হিসাবে বলে, হুম তুমি নিশ্চয়ই শুনে থাকবে আগেকার দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু এভাবেই বলতো। হুম তো বলছে ওই সময়টা তো তুই এখানে টয়লেট করেছিস, জল দিসনি তো, তো সেটা ও ডিঙিয়ে গেছে। আর যেখান থেকে এসছে উনি বলছিল ওটা হচ্ছে ব্রহ্মদত্তির কোনো ছায়া। আর ব্রহ্মদত্তি মানে উনি যেটা আমাদেরকে বুঝিয়েছেন বা বলেছেন যে একজন ব্রাহ্মণ তো পৈতে নেওয়ার পরে দ্বিজ হয়ে যায়, হুম তো পৈতে ধারণ করার পরে সে কোনো কারণবশত সুইসাইড করেছিল। আর সত্যি বলতে আমাদের বাড়ির পাশের বাড়িতে এরকম অনেক ঘটনা আছে, যেটা আমি কোনো না কোনো ভাবে পরে তোমাকে শেয়ার করব, যাতে তুমি চ্যানেলে সবাইকে জানাতে পারো বা বলতে পারো। তো সেখানে সেও থাকতো। আর ওরা কি করতো, আমাদের বাড়ির ওই যেখানটা থেকে উনি হেঁটে যাচ্ছিল সেখান থেকে হেঁটে আমাদের বাড়ির একটা পুকুর আছে, আমাদের ওই পুকুরে কোণ বরাবর হেঁটে গিয়ে আমাদের বাড়িটার থেকে কিছুটা দূরে গেলে ফাঁসি ঘর বলে একটা জায়গা আছে, বলা হয় ইংরেজদের আমলে সেখানে ফাঁসি দেওয়া হতো। যদিও কতটা সত্যি বা মিথ্যে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ যাচাই করেনি। তো যেহেতু বলা হয় ওটা ফাঁসি ঘর, তো এখনো পর্যন্ত আমাদের কাছে ওটা ফাঁসি ঘর নামেই পরিচিত। তো ওই দিকটা আর কি সে যেত, তো ওই রকমই সে যাচ্ছিল। আর আমার সেই ওই টয়লেটের ওপর থেকে সে যেহেতু গেছিল, তাই রাগে ক্ষোভে সে আমার ওই অবস্থা করেছিল। মানে যেহেতু সে আমার পিরিয়ড চলাকালীন গিয়েছিল, তো সেই জন্য সে আমার হঠাৎ করে কোনো ক্ষতি করেনি, ওইটার দ্বারা সে আমার ক্ষতি করতে চেয়েছিল বা ক্ষতি করছিল, অনেকটা করেও ফেলেছিল। ইভেন উনি এটা বললো যে এটা যদি সত্যি কোনো মানে অশরীরী বা অন্য ধরনের কিছু হতো, সে হয়তো তোমাকে ইনস্ট্যান্ট ভয়ানক কিছু করতে পারতো। বাট যেহেতু ইনি একজন জীবিত অবস্থায় ব্রাহ্মণ ছিলেন, সেই জন্য তার মধ্যে ওই প্রতিশোধের নেশাটা নেই। কিন্তু যেহেতু ওটার জন্য তার কিছু ক্ষতি হয়েছে বা তার কোনো সমস্যা হয়েছে, তার মানে কোনো না কোনো সমস্যা হয়েছে, সেই জন্য সে আমাকে এইভাবে মানে শেষ করে দিতে চেয়েছে, হঠাৎ করে নয়। তো ভালো কথা, এগুলো বলার পরে তো উনি বলে যে তোর বলে দেওয়া উচিত ছিল আর কি। তখন আমাকে বলে, সেই দিন আমার বাড়ির মা ঠাম্মি এরা সবাই জানতে পারে যে আসলে এটা আমার কেন হয়েছে। তো উনি বললো যে তোমরা যত জায়গায় ঝাড়াও না কেন, এর আর কিছুই করতে পারতো না, কারণ এর আসল কারণটা তো এর মুখ থেকে ওকে বলতেই দিত না। মানে ওকে এমন ভাবে পিষে চেপে ধরেছিল যাতে ও বলতেই না পারে। তো যাই হোক, সেটা বলার পরে উনি আমাকে ঝেড়ে ঝেড়ে দেয়, ঘটের জল টল দেয়, আর জল পোড়া দেয়, কিছু প্রসাদ দেয়, আর একটা লাল শালু কাপড় গুলো হয় না, তার মধ্যে কিছু জিনিস দিয়েছিল। আমি আজও জানি না তার মধ্যে কি ছিল, কারণ ওটা আমাদের মা বা আমি, আমার ঠাম্মি, আমাদের কারো জানা বারণ ছিল। শুধুমাত্র ওটা ওই কাজটা বাবা করবে। তো আমাকে বলা হয়েছিল 3 রাস্তার মোড়ে রাত 12টার সময় আমাকে নতুন বস্ত্র পরিয়ে, স্নান করিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসার, আর আসার সময় আমরা যেন পিছনে না দেখি তাকিয়ে। আর বাবার হাতে ওটা দেওয়া হয়েছিল, বলেছিল বাবাকে যে এটা যখন তুমি করবে, মানে যেখানটা আমি বাথরুমটা করেছিলাম ওটা এসেই আমাকে দেখিয়ে দিতে বলেছিল। বলেছিল শাবল বা কিছু দিয়ে খুঁড়ে ওই পুটলিটাকে ওর মধ্যে রেখে একটু গঙ্গা জল দিয়ে ওই ওপরের যে মাটির যে লেয়ারটা আছে সেটাকে নিচে দিতে, আর নিচের লেয়ারের মাটিটাকে ওপরের দিকে দিতে, এভাবে ওটাকে চেপে দিতে, মানে ওই পুটলিটাকে পুরো চেপে দিতে মাটির নিচে। তো সেই সময় যথারীতি আমাকে ধরো স্নান দিয়ে নিয়ে আসে। আমাকে যখন স্নান দিচ্ছিল না, অদ্ভুত ভাবে আমরা সবাই ওখানে দেখেছি, কোথাও কোনো ঝড় বাতাস কিছু নেই, কিন্তু ফিল হচ্ছে গাছের ডালগুলো যেন মটমট করে ভেঙে পড়ে যাবে এক্ষুনি। কিন্তু একটা গাছের ছোট ডালও ভেঙে পড়েনি, কিন্তু মনে হচ্ছিল যেন বড় বড় গাছের ডালগুলো ভেঙে যাবে। শুধুমাত্র আশেপাশের যে 2-4টে গাছ ছিল সেগুলোতেই খুব পরিমাণে হাওয়া দিচ্ছিল, বিভিন্ন রকম শব্দ হচ্ছিল, কেমন একটা অদ্ভুত অদ্ভুত ফিল হচ্ছিল সবার মধ্যে। তো যাই হোক, আমাকে স্নান করিয়ে তাড়াতাড়ি ঘরে নিয়ে আসে। নিয়ে আসার পরে
এবার বলেছিল রাত 1টা থেকে 1:30 নাগাদ, কারণ ওই টাইমটাতে আমি টয়লেটে গেছিলাম। ওই টাইমটাতে বাবাকে গিয়ে ওই কাজটা করতে হবে। আর বাবা যখন ওই কাজটা করবে তখন হয়তো আমাদের বাড়িতে অনেক কিছু হতে পারে। যেমন ধরো কেউ হয়তো বাবার গলা নকল করে এসে ডাকছে যে দরজা খোলো, বাইরে খুব হাওয়া হচ্ছে, বা এই ধরনের মানে ডাকতে পারে, কনভিন্স করাতে পারে কি তোমরা দরজা খোলো। তো সবাইকে বলে দিয়েছিল যে কেউ যাতে দরজা না খোলে। আর একটা কথা বলে দিয়েছিল যে এটাই হচ্ছে তোমাদের ওই কি বলে না, মানে ধরো একটা পিন কোড টাইপের, যে এই কথাটা না বললে তুমি দরজাটা খুলবে না। মানে ধরো হ্যাঁ, আমার বাবাকে বলে দিয়েছিল যে এই কথাটাই বলার পরে যেন দরজা খোলা হয়, তার আগে যেন দরজা না খুলে, যত রকম শব্দ হোক, যে ডাকুক না ডাকুক কিচ্ছু দেখার দরকার নেই। আর যেহেতু আমি তখনো পর্যন্ত বসার মতন সেরকম একটা ক্ষমতায় ছিলাম না, একদিনেই তো এতটা ডিটোরেট হওয়া মানুষ কিছুতেই তো এক বেলার মধ্যে সুস্থ হয়ে যায় না। তো সেই জন্য আমি শুয়েছিলাম, আমার বলে দিয়েছিল যেন আমার মাথার কাছে একটা গীতা রাখা হয়, আর যেন সবাই একটু ঠাকুরের নাম করে। তো যেহেতু আমার ঠাম্মি রোজ দিনই ঘরে গীতা পাঠ করতেন, তো সেই জন্য ঘরে দরজা জানলা সবকিছু বন্ধ করে আমার বাবা যখন ওই কাজটা করছিল তখন আমার ঠাম্মিরা ঘরে বসে আমার পাশে গীতা পাঠ করছিল। ঠাম্মি, সেদিন পিসিও এসেছিল, পিসি, মা, এরা সবাই মানে হরে কৃষ্ণ যেটা হয় না, কৃষ্ণ নাম করছিল। সত্যি বলতে সেই টাইমটা না অনেক কিছু শুনেছি, কেউ সত্যিই ডাকছিল, মানে আমার নাম ধরে কেউ ডাকছে, ধরো আমার ডাক নাম ধরে, মানে বর্ষা বলে কেউ ডাকছে, বা কেউ ধরো আমার ডাক নাম ধরে ডাকছে, কেউ বলছে মনা দরজাটা খোল, আবার কেউ ঠাম্মিকে হয়তো ডাকছে মা দরজা খোলো, এরকম ভাবে। তো যাই হোক, আলটিমেটলি কাজটা মিটে যাওয়ার পরে না হঠাৎ করে হয় না যে খুব ঝড় হওয়ার পরে দোপ করে যদি কোনো কিছু বন্ধ হয়ে যায়, হাওয়াটা হঠাৎ করে থেমে গেল। তো তখন বাবা এসে ডাকলো, তো বুঝতে পেরেছিল যে ওটা বাবাই ডেকেছে। তারপরে দরজা খুলে দেওয়া হয়, বাবা ঘরে আসে। তো যাই হোক, তারপরে আমাকে বলে দেওয়া হয়েছিল যে পরদিন সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যেন আমাকে স্নান করানো হয়, স্নান করিয়ে উনি যে জলটা দিয়েছিল সেটা যেন আমাকে খাওয়ানো হয়। আর ওই জলটা আমি 7 দিন খাবো, মানে সকাল আর সন্ধ্যা করে 7 দিন খাবো। আর ওই যে প্রসাদ গুলো দিয়েছিল সেগুলো আমাকে খাওয়ার কথা বলেছিল। তো ওটা হওয়ার ওই জিনিসগুলো করার 2 দিনের পরে আমার পিরিয়ডসটা পুরোপুরি কমে যায়। তো কমে যাওয়ার পরে ধরো আস্তে আস্তে আমি একটু খেতে পারি বা কথা বলতে পারি, এরকম হতে হতে মানে মোটামুটি হ্যাঁ নর্মালের দিকে যাচ্ছি বলতে তখন ধরো ডাক্তার দেখিয়ে ওনাদের সঙ্গে আবার যোগাযোগ করা হয়েছিল যে এবার আমরা কি করব। বললো যেটা ওর শরীরে ছিল সেটা ওর থেকে নেমে গেছে, এবার যেটা আছে সেটা হচ্ছে ডাক্তারের কাজ। কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আমার তখন অলরেডি 2টো কিডনি লুজ হয়ে গেছিল। তো এটা তো আর কোনো মানে ডাক্তার ছাড়া তো কারোর পক্ষে এটা ঠিক করা সম্ভব নয়। তো সেই সময়টাতে আর কি ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে প্রসিডিওরটা চললো কি জানো তো, যে আমার ডাক্তারের পিছনে মানে আমার লাইফ থেকে অনেক কিছু সেই সময় চলে গেল। যেমন ধরো আমি ছোট থেকে নাচ করতে খুব ভালোবাসতাম, তো সারা জীবনের জন্য ডাক্তার বলে দিল যে ও যাতে নাচ না করে। আচ্ছা, তারপরে আমি ছোটবেলায় খেলাধুলায় খুব ভালো ছিলাম, ইভেন খেলতাম, যেমন ধরো লং জাম্প, হাই জাম্প, 100 মিটার দৌড়, এগুলো। তো আমার লাফালাফি করা বা অত হাইট থেকে জাম্প করা এই জিনিসগুলো টোটালি বারণ করে দিল। সাইকেলিং টোটালি বারণ করেছিল, এগুলো আমি করতে পারবো না। তো বলেছিল সময়ের সঙ্গে সঙ্গে ডেফিনেটলি ঠিক হয়ে যাবে, বাট এগুলো না করা আমার শরীরের জন্য ভালো। মানে ঠিক হওয়ার পরে এটা ছিল কন্ডিশন। আর সব থেকে বড় যেটা হয়েছে ওই সময়টার পরে জানো তো, মানে আমার শ্বাসকষ্ট হয়ে গেছিল। ইভেন ওটা আমার লাইফে এতটাই বেশি এফেক্ট ফেলেছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমি একজন শ্বাসকষ্টের পেশেন্ট, মানে ইনহেলার নিতে হয় আমাকে, বুঝতেই পারছো। আমি মানে ওই সিচুয়েশনটা আমার লাইফে কতটা এফেক্ট ফেলে গেছে, যেখান থেকে আমার পছন্দের অনেক কিছু আমার লাইফ থেকে চলে তো গেছেই, ইভেন এত বড় একটা রোগকে নিয়ে এখন আমি সঙ্গে করে চলছি, আর এটা আমাকে সারা জীবন চলছে, বয়ে নিয়ে বেড়াতে হবে একদম। তো এটা বলার পরে আমি একটা জিনিস নিজে ফিল করেছি,
আর সবাইকে বলতে চাই যে এটাই, যে যেমন শুভ শক্তি আছে তেমন অশুভ শক্তিও আছে। আমি এটা ফিল করি, যদি মানে অশুভ শক্তি না থাকতো তাহলে শুভ শক্তির প্রকাশ ঘটতো না। কারণ দেখো আমার সঙ্গে যেটা এক্স্যাক্টলি, শুভ শক্তিও যদি না থাকতো অশুভ শক্তিও তাহলে থাকতো না। দুটোই একটা অপরের সঙ্গে রিলেটেড। কারণ দেখো আমার যে ঘটনাটা আমার লাইফে যেটা হয়েছিল সেটা তো কোনো ডাক্তার তো ঠিক করতেই পারেনি। হ্যাঁ, পরবর্তী সময়টা আমার শরীরটাকে ঠিক করার জন্য অবশ্যই ডাক্তারের প্রয়োজন হয়েছে, কারণ সবকিছু জিনিস তো অলৌকিক ভাবে হয় না। নেগেটিভ জিনিসটাকে সরানোর জন্য পজিটিভ জিনিসটা অবশ্যই দরকার, কিন্তু যেখানে শরীরের বিষয়, বলো বলো। হ্যাঁ বলো। যেখানে শরীরের বিষয় আসছে সেখানে তো ডাক্তারকে তো প্রয়োজন অবশ্যই, কারণ ভগবানের পরে আমরা ডাক্তারকেই ভগবানের আসনটা দিই। আমি যেটা বলতে চাইছিলাম, এই নেগেটিভ এনার্জির জন্য তোমার যে ক্ষতিগুলো হয়েছে, শারীরিক যে ক্ষতিগুলো হয়েছে, সেগুলো ডাক্তার ছাড়া তো অন্য কেউ ঠিক করতে পারবে না। না, কখনোই না। তবে হ্যাঁ, আমার যে কিডনি লুজ যে ব্যাপারটা হয়েছিল সেটা আমি এখন অনেকটাই বেটার আছি, কারণ যে জিনিসগুলো আমাকে বারণ করা হয়েছিল আমি সেগুলো করি না। তবে যেটা আমার লাইফে চলে এসছে, যে ধরো শ্বাসকষ্ট, এই যে আমি তোমার সঙ্গে এতক্ষণ কন্টিনিউ কথা বললাম, তো এখানেও আমার একটা প্রবলেম ফেস হয় বা হচ্ছে, হয়তো তুমি বুঝতে পারছো না, বাট আমার ক্ষেত্রে প্রবলেম হয় কি আমি কন্টিনিউ না কথা বলতে পারি না বেশিক্ষণ। আচ্ছা। বললে ধরো কিছুক্ষণ পরে আমাকে একটু ইনহেলার নিতে হয়, বা মানে এটা একদিনে তো হয়নি, এটা ধীরে 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 বিষয়টা এখন অনেকটাই বেড়ে গেছে। মানে প্রবলেমটা ভালো মতোই হয়েছে। হ্যাঁ, ইনহেলার নেই এমন অনেকের সাথে আমার পরিচয় আছে, বাট তুমি যেটা বলছো মানে এত মানে কন্টিনিউ কথা বললে এতটা পরিমাণে প্রবলেম হয়। হ্যাঁ, ইভেন জানো তো, মানে সবাই হয় না যে খুশির দিনে ধরো নাচানাচি করে বা কিছু, আমি সেটাও করতে পারি না। মানে আমি যে একটু খুশিতেও যদি একটু দুপা লাফিয়ে নি না, আমার জন্য সেটা এতটা হার্মফুল হয়ে যায় যে আমি সেটাকে আর নিতে পারি না। তো এটাই ছিল আমার লাইফে ঘটা। হ্যাঁ, আমার লাইফে ঘটা, আমার একদম আমার নিজের সঙ্গে ঘটা ঘটনা। তুমি এর আগেও ভৌতিক হতে স্টোরি শেয়ার করেছিলে আমার মনে আছে। হ্যাঁ, দুটো স্টোরি আমি শেয়ার করেছিলাম। ওটাও কিন্তু ওই যে আমি বলেছিলাম যেটা, ওটাও আমাদের, শুধু আমার নয়, আমাদের গোটা ফ্যামিলির সঙ্গে, গোটা ফ্যামিলি সেই জিনিসটাকে ফেস করেছিল। আর এটাও আমার গোটা ফ্যামিলি এই জিনিসটাকে ফেস করেছে। সত্যি কথা বলতে আমি সবাইকে বলি যে আমি কিছু কারণবশত আমি নাম বা পরিবারের লোকেদের নাম চাইনি বা বলিনি, কারণ আমার এই ভৌতিক কথা পরিবারের সদস্য হিসাবে আমার বাড়ির লোকজনেরাও আছে। তো তারা কোনোভাবে চায়নি যে এই বিষয়টা কোথাও শেয়ার হোক। তো সেই জন্য তারা যদি জানতে পারে, হয়তো তারা আমার ঘটনা শুনলে বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমিই বলছি। বাট নাম দিয়ে আমি বলতে চাই না এই কারণেই যে যারা জানে না, ধরো আমার অনেক রিলেটিভ বা আমার ফ্রেন্ড, তারা জানে না যে অ্যাকচুয়ালি এটা আমার সঙ্গে ঘটেছে। আমি চাই না যে তারা এভাবেও সরাসরি জেনে যাক। কারণ দেখো, কেউ মানে না। যে মানবে সে মানবে, যে মানবে না সে যে কিছু নিয়ে উপহাস করবে বা পরে ঠাট্টা তামাশা করবে, সেটা আমার মনে হয়, কারণ এটা তো আমার লাইফে একটা স্ট্রাগল ছিল, তো এটা নিয়ে যদি আমাকে সত্যি কেউ উপহাস করে আমি সেটা মেনে নিতে পারবো। কারোর জন্য এটা নেহাতি হয়তো এক্স্যাক্টলি, কারোর জন্য এটা গল্প, কারোর জন্য এটা কাহিনী, বাট আমার জন্য কিন্তু এটা সত্যি গল্প বা কাহিনী বলতে কিছুই নাই। সত্যি আমার জীবনে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো। ঘটনাটা অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ গো। ভালো লাগলো আমার, আশা করছি সবার ভালো লাগবে। একদম নিশ্চয়ই, সবাই ভালো থাকবে। আমি ভৌতিক কথা পরিবারের সবাইকে একটা কথাই বলছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এমন কিছু ইনসিডেন্ট করো না যাতে কোনো নেগেটিভ এনার্জি কারোর মধ্যে আসতে পারে। ঠিক সেটাই, কারণ
একদম, বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে জানো তো, মা ঠাকুমার একটা কথা বলতো, মেয়েদের পায়ে পায়ে বিপদ। আমি সেটা ফেস করে এসেছি। তো একটু যাতে সবাই যাতে একটু বা একটুখানি, এখন দেখো বর্তমান যুগে আমি নিজেও চাকরি করি বা আমি নিজেও জব করি, আমাকেও বাইরে বেরোতে হয়, আমরাও সবকিছু নিয়ে বাইরে বেরোই, বাট তবুও যদি আমরা একটু মেনে চলি তাহলে হয়তো এরকম কোনো Problem শারীরিক গুলো আসে ক্ষতি না। হবে না। হুম। না, দেখো সেই সময়টা তো আমার কেটে গেছে, কিন্তু যে শারীরিক ক্ষতিটা আমার হয়েছে সেটা আমাকে আমার সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। হুম। হুম। তো আমি চাই না কারোর জীবনে এরকম কোনো ক্ষতি হোক যেটা তার লাইফ টাইম থেকে যাবে। হুম। সব দিক দিয়ে এফেক্ট ফেলবে তাহলে সেটা। একদম একদম। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এমন ঘটনা এমন পডকাস্ট সবার সাথে শেয়ার করতে চাও তাহলে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করা একদম ইজি, একদম হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।